আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হুতিদের ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল, ভেদ হল ইসরায়েলের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে বোমা ফেলতে যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। ভারত সীমান্তে পানি যুদ্ধের ঘোষণা দিয়েছে চীন, রয়টার্সের বিশেষ প্রতিবেদন। নেতানিয়াহুকে বন্দি বিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির অগ্রগতির ইঙ্গিত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনুস, শেহবাজ, মোদি। অস্ট্রেলিয়া জুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হুথিদের ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল, ভেদ হল ইসরায়েলের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত 22 আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা। মূলত 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া মিসাইলটি, যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম, অ্যারো, ডেফিট, স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়্যারহেড যুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেনি বাহিনী। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে অত্যাধুনিক এই সমরাস্ত্রটি। ভূমির 7-8 হাজার মিটার উচ্চতায় ছোট ছোট ওয়্যারহেড কিংবা সাবমিউশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। এছাড়া ইরানের হাতে থাকার প্রমাণও মিলেছে সম্প্রতি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ওই ক্লাস্টার ওয়্যারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। আর এ থেকেই ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানে বোমা ফেলতে যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। ইসরায়েল আবারও নতুন কৌশল নিয়ে মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন করেছে। দেশটি 2টি অতিরিক্ত KC-46 বিমান রিফুয়েলিং জেট কিনছে, যা তাদের দীর্ঘ দূরত্বের আক্রমণ ক্ষমতা আরও জোরদার করবে। ওয়াইনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ইরানের গভীর অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিমান অভিযান পরিচালনা করার সক্ষমতা অর্জন করা। নতুন রিফুয়েলিং বিমানগুলো ইসরায়েলের পুরনো ফ্লিটের পরিবর্তে ব্যবহার করা হবে। এর আগে এই ফ্লিট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং চলতি বছরের জুনে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সেই সময় ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশে আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। জুনে ইসরায়েল হঠাৎ সামরিক অভিযান চালিয়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায়। এতে নিহত হন 1062 জন, যার মধ্যে 276 জন নিরীহ বেসামরিক নাগরিকও ছিলেন। পাল্টা আক্রমণে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যেখানে সরকারি হিসেবে 32 জন ইসরায়েলি নাগরিক নিহত হন। যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা কমেনি, বরং 2 দেশই নতুন সংঘাতের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস প্রধান মোহাম্মদ পাকপোর সতর্ক করে বলেছেন, যদি আবারও আগ্রাসন ঘটে, ইসরায়েল এমন ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না।
এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, দেশটি বিশ্বের বিভিন্ন স্থানে গোপনে অস্ত্র কারখানা স্থাপন করছে এবং শিগগিরই এর অবস্থান প্রকাশ করা হবে। বিশ্লেষকদের মতে এটি কৌশলগতভাবে বড় পদক্ষেপ, যা ইরানের সামরিক উপস্থিতি কেবল নিজ দেশে নয়, দূরবর্তী অঞ্চলেও বিস্তৃত করার ইঙ্গিত বহন করছে। নতুন বিমান সংগ্রহের মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে তারা প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং দূর দূরান্তের আক্রমণ ক্ষমতায়ও পূর্ণ প্রস্তুত। অন্যদিকে ইরানও প্রমাণ করতে চাইছে তারা শুধু নিজেদের রক্ষায় নয়, প্রয়োজনে আক্রমণ চালাতেও সক্ষম। তিব্বতে চীনের মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এতে চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, চীনের নতুন মেগা বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহ কমে যাওয়ার বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্র রয়টার্সকে একথা বলেছে। এই আশঙ্কার পর দিল্লি দ্রুত নিজস্ব বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়ে এগিয়ে নিচ্ছে, যাতে সম্ভাব্য ক্ষতি মোকাবেলা করা যায়। সরকারি বিশ্লেষণ অনুযায়ী চীনের বাঁধ কার্যকর হলে ভারতে প্রবাহিত বার্ষিক পানির 1/3 বেশি চীন নিয়ন্ত্রণে আনতে পারবে। এর প্রভাবে গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পানি সংকটে ভুগতে পারে। চীনের প্রকল্প সম্পন্ন হলে তারা প্রায় 40 বিলিয়ন ঘনমিটার পানি সরাতে পারবে। এতে বিশেষ করে শুষ্ক মৌসুমে ভয়াবহ প্রভাব পড়বে। তবে ভারতের প্রস্তাবিত আপার সিয়াং বাঁধ 14 মিলিয়ন ঘনমিটার পানি সঞ্চয় করতে পারবে, যা শুষ্ক মৌসুমে ছেড়ে দিয়ে ক্ষতি কমাতে সাহায্য করবে। আরও একটি সুবিধা হলো, ভারতের বাঁধ আংশিক খালি রাখলে চীন যদি হঠাৎ অতিরিক্ত পানি ছেড়ে দেয়, সেটি শোষণ করা সম্ভব হবে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের জলবিদ্যুৎ প্রকল্প বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তৈরি এবং তা ভাটির দেশগুলোর পানি বা পরিবেশের ক্ষতি করবে না। তারা ভারত ও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে সহযোগিতা বজায় রাখার কথাও জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান বন্দি বিনিময় প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা নগরী দখলের পরিকল্পনা বন্দীদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি সেনাপ্রধানের পক্ষ থেকে এই আহ্বান এমন সময় এসেছে যখন বন্দীদের পরিবারগুলো ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে যেন দ্রুত একটি সমঝোতায় পৌঁছে প্রিয়জনদের মুক্ত করা যায়। এর আগে সব জিম্মি মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে গত বৃহস্পতিবার নেতানিয়াহু নির্দেশ দেন। একই সঙ্গে তিনি গাজা নগরী দখল ও এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাও চালিয়ে যেতে বলেন। নেতানিয়াহুর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো নতুন শর্তে কোনো চুক্তি খুঁজছেন। তবে মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া যে প্রস্তাবটি সাম্প্রতিক সময়ে হামাস গ্রহণ করেছে, তা আগের ইসরায়েলি সমঝোতার সঙ্গেই অনেকাংশে মিল রয়েছে। এখন এই বিষয়ে নেতানিয়াহুর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করছে মধ্যস্থতাকারীরা। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13-এ দেয়া বক্তব্যে সেনাপ্রধান জামির বলেন, একটি প্রস্তাব টেবিলে রয়েছে, এখনই তা গ্রহণ করা উচিত। সেনাবাহিনী এর বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে, এখন সিদ্ধান্ত নেতানিয়াহুর হাতে। তিনি গাজা নগরী দখল পরিকল্পনা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন। জামির বলেন, সেনাবাহিনী গাজা দখলে সক্ষম, তবে এই অভিযান জিম্মিদের জীবনের উপরও মারাত্মক হুমকি তৈরি করবে। এদিকে গাজায় আটক থাকা বন্দীদের পরিবারের পক্ষ থেকে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান ইসরায়েলি জনগণের সংখ্যাগরিষ্ঠের দাবি প্রতিফলিত করেছেন। সেই দাবি হলো, একটি পূর্ণাঙ্গ চুক্তি হোক, 50 জন জিম্মি ফিরে আসুক এবং যুদ্ধ শেষ হোক। সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় গণমাধ্যম সিরিয়া টিভির বরাতে আনাদোলো জানিয়েছে, দামেস্ক ও তেল আবিবের মধ্যে এই বিষয়ে উন্নত পর্যায়ের আলোচনা চলছে। আল-শারা জানিয়েছেন, যে কোনো সমঝোতা 1974 সালের যুদ্ধবিরতির রেখাকে ভিত্তি করেই হবে এবং সিরিয়া ও গোটা অঞ্চলের স্বার্থে প্রয়োজনীয় চুক্তি বা সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না। এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলি এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সংবাদ মাধ্যম সানা জানিয়েছে,
ওই আলোচনায় উত্তেজনা প্রশমিত করা, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং 1974 সালের চুক্তিকে পুনরায় সক্রিয় করার বিষয়েও কথা হয়। সানা জানায়, আলোচনাগুলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হচ্ছে এবং এর মূল লক্ষ্য হলো সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা, একই সঙ্গে দেশের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার সংরক্ষণ করা। প্রসঙ্গত, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে 1973 সালের যুদ্ধের পর ডিসএঙ্গেজমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মাধ্যমে সেনা প্রত্যাহার, আলফা ও ব্রাভো নামে দুটি প্রধান সীমারেখা চিহ্নিত করা এবং জাতিসংঘের অ্যান্ডোফ শান্তিরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে একটি বাফার জোন গঠন করা হয়। জাতিসংঘ সাধারণত পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের এই অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর এবার প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেবেন। আগামী 26 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অধিবেশনে এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেদিনই অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘ কর্মকর্তাদের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী মোদীর পর বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। এতে ইসলামাবাদের হাতে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে। দ্য ডন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারিক ফাতিমি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর। তবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিনে ব্রাজিল বক্তব্য রাখবে, এরপর যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম ভাষণ দেবেন জাতিসংঘের মঞ্চে। এবছরের মূল প্রতিপাদ্য হলো একসাথে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে 80 বছর ও আরো বেশি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের মাঝে অস্ট্রেলিয়া জুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনপন্থী অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, অস্ট্রেলিয়া জুড়ে অক্ষত 40টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্ন সহ বড় শহরগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সংগঠকরা দাবি করছেন, সারা দেশে বিক্ষোভে প্রায় 3,50,000 মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু ব্রিসবেনেই প্রায় 50,000 মানুষ যোগ দিয়েছেন। তবে ব্রিসবেনে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 10,000 ছিল বলে সেখানকার পুলিশ জানিয়েছে। সিডনি ও মেলবোর্নে পুলিশ বিক্ষোভকারীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। সিডনিতে বিক্ষোভের আয়োজক জশ লিস বলেন, গাজায় গণহত্যার অবসান এবং সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে অস্ট্রেলিয়ানরা রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ প্রধান নির্বাহী অ্যালেক্স রিফচিন স্কাই নিউজকে বলেছেন, এই ধরনের বিক্ষোভ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং এগুলো হওয়া উচিত নয়। অস্ট্রেলিয়ার ফিলিস্তিনিদের সমর্থনে এমন এক সময়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের টানাপোড়েন প্রকাশ্যে দেখা গেছে। অস্ট্রেলিয়ার সরকারের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আলবানিজকে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছেন নেতানিয়াহু। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হুতিদের ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল, ভেদ হলো ইসরায়েলের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা।
ইরানে বোমা ফেলতে যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ভারত সীমান্তে পানি যুদ্ধের ঘোষণা দিয়েছে চীন, রয়টার্সের বিশেষ প্রতিবেদন। নেতানিয়াহুকে বন্দি বিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির অগ্রগতির ইঙ্গিত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস, শেহবাজ, মোদি। অস্ট্রেলিয়া জুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।